বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশব্যাপী এই করোনাকালীন সময়ে তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, এই আশাবাদ ব্যক্ত করছি। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদেরকে পাঠের সাথে সংশ্লিষ্ট রাখার জন্য অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসাবে আমি মোহাম্মদ শাহজামাল, সহকারী শিক্ষক, নেকমা জালিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, আমি আজকে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 5, এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এই বিষয়ে আমি আজকে তোমাদের একটা ক্লাস নিব। তোমরা এই ক্লাসটা যথাযথভাবে শুনবে এবং এটা আত্মস্থ করবে এবং এখান থেকে যে জ্ঞান, যে শিক্ষা, সেটা গ্রহণ করার চেষ্টা করবে। তো অধ্যায় 5-এ আমরা বললাম যে এই অধ্যায় 5-এর নাম হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। মূলত আজকে আমি নাগরিক, এই অধ্যায়ের নাগরিক এবং সুনাগরিক, এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। তো এই নাগরিক এবং সুনাগরিক সম্বন্ধে বলার আগে আমি প্রাথমিক কিছু কথা বলতে চাই। আমরা জানি যে একটা রাষ্ট্রের উন্নতি নাগরিকদের যোগ্যতা ও দক্ষতার উপর নির্ভর করে। কী বলা হচ্ছে যে একটি রাষ্ট্রের উন্নতি নাগরিকদের দক্ষতা এবং যোগ্যতার উপর অনেকাংশেই নির্ভরশীল। তবে সেক্ষেত্রে নাগরিকদেরকে হতে হবে সুনাগরিক। সুনাগরিক হচ্ছে রাষ্ট্রের সম্পদ। আর যদি তা না হয়, অর্থাৎ নাগরিক যদি সুনাগরিক না হয়, তাহলে একটা রাষ্ট্রের উন্নয়ন কী হবে? বাধাগ্রস্ত হবে। রাষ্ট্রটি উন্নয়নের পথে যেতে পারবে না নাগরিক যদি সুনাগরিক না হয়। দেশের প্রগতি ও ব্যর্থতা এই দুটো জিনিসেই নির্ভর করে নাগরিকদের সততা, দক্ষতা এবং দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। কী বলা হচ্ছে যে একটি দেশের বা একটি রাষ্ট্রের প্রগতি এবং ব্যর্থতা, অর্থাৎ প্রগতি মানে উন্নয়ন এবং ব্যর্থতা মানে আমরা তো বুঝি এই যে অবনমন, এই দুটোই নির্ভর করে নাগরিকদের সততা, দক্ষতা এবং দায়িত্ব কর্তব্য পালনের উপর। অর্থাৎ নাগরিকরা যদি যথাযথভাবে, সঠিকভাবে তাদের দক্ষতা দিয়ে, তাদের সততা দিয়ে তাদের কর্তব্য কর্মগুলো সম্পূর্ণ করে, তাহলে রাষ্ট্র অবশ্যই রাষ্ট্রের উন্নয়ন হবে। আর যদি এর ব্যর্থই ঘটে, অর্থাৎ এই জিনিসগুলো যদি নাগরিক না করে, তাহলে দেশ কোথায় যাবে? দেশ ব্যর্থ হবে। তো এই জন্য এই কাজগুলো করবার জন্য আমাদের কী হতে হবে? সুনাগরিক হতে হবে। তাহলে আমরা এই আমাদের যে প্রাথমিক কথাগুলো বললাম, এখানে আমরা দুটো বিষয় পেয়েছি। একটা বিষয় পেয়েছি নাগরিক এবং আরেকটি বিষয় পেয়েছি সুনাগরিক। তা আমরা মূলত আমাদের আজকের আলোচনা এই দুটো বিষয়ের উপর আমরা সীমাবদ্ধ রাখবো, যে নাগরিক কী এবং সুনাগরিক কী। তাহলে আমরা দুটো বিষয়ের উপর কথা রাখবো আজকে। 1 নম্বরে আমরা বলবো তাহলে আমরা দুটো বিষয়ের উপর ধারণা নেব। একটি হচ্ছে নাগরিক এবং আরেকটি বিষয় হচ্ছে সুনাগরিক। তো নাগরিক বিষয়টি আসলে আমাদের তোমরা সপ্তম শ্রেণীর ছাত্র, তো নাগরিক বিষয়টি ষষ্ঠ শ্রেণীতে অনেকটা আলোচিত হয়েছে। তারপরও আজকে যেহেতু আমাদের সুনাগরিক সম্বন্ধে জানতে হবে, সেহেতু
সুনাগরিক সম্বন্ধে জানার আগেই আমাদের সপ্তম শ্রেণীর পাঠে রয়েছে সুনাগরিক সম্বন্ধে বলা হয়েছে। তা আমরা একটু নাগরিকের ধারণাটা আমরা আরেকটু আমরা পরিষ্কার করে নিই, আমরা সুনাগরিকের কাছে আমরা যাব। তো নাগরিক বলতে আমরা কী বুঝি? নাগরিক এই ইংরেজি শব্দটা হচ্ছে সিটিজেন। সিটিজেন মানে হচ্ছে নাগরিক। তো নাগরিক হচ্ছে তারা রাষ্ট্রে যে স্থায়ী বাসিন্দা থাকে, অর্থাৎ কোনো রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে তারাই হচ্ছে সে রাষ্ট্রের নাগরিক। প্রাচীনকালে বা অনেক পূর্বে এই নাগরিককে বলা হতো যারা নগরে বসবাস করত। প্রাচীনকালে বা অনেক পূর্বে, অর্থাৎ যখন রাষ্ট্র প্রাথমিকভাবে সৃষ্টি হয়েছিল রাষ্ট্রের ধারণাটি, তখন নাগরিক বলা হতো যারা নগরে বসবাস করত তাদেরকেই নাগরিক বলা হতো। আর তখন প্রাচীন গ্রীসে যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোকে বলা হতো নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র এই জন্য বলা হতো যে সেই রাষ্ট্রগুলো নগর কেন্দ্রিক হতো এবং এই নগরে যারা বসবাস করত তাদেরকেই কী বলা হতো? তাদেরকেই বলা হতো তখন নাগরিক। কিন্তু বর্তমানে রাষ্ট্রের আকার এবং রাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সেই নাগরিকের ধারণাটা কিন্তু বদলে গেছে এবং নাগরিক ক্ষেত্রের ধারণা সেটাও বদলে গেছে। এখন নাগরিক হচ্ছে বর্তমান ধারণা অনুযায়ী নাগরিক হচ্ছে যারাই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তারাই রাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত। কী বললাম? এখন যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তারাই রাষ্ট্রের কী হতে পারে? নাগরিক হতে পারে। তবে নাগরিক হতে হলে তাকে যে বিষয়গুলো করতে হবে, যে বিষয়গুলো তার মাঝে থাকতে হবে, সেটা হচ্ছে যে তাকে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকবে বা আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের কল্যাণ সর্বদা আছে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র কর্তৃক যে সামাজিক এবং রাজনৈতিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো ভোগ করবে। এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই হচ্ছে নাগরিক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাগরিকের একাধারে যেমন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কতগুলো অধিকার ভোগ করবে, ঠিক তার পাশাপাশি নাগরিককে কতগুলো রাষ্ট্রের জন্য কতগুলো দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। তো আমরা দুটো বিষয় একটা বললাম, এটা হচ্ছে যে একটা অধিকার বিষয়টা কি? অধিকার হচ্ছে যে রাষ্ট্রের কাছ থেকে আমাদের যে জিনিসগুলো পাওনা বা রাষ্ট্রের কাছ থেকে আমরা যে সুযোগ সুবিধাগুলো অর্জন করি সেগুলো হচ্ছে অধিকার। আর রাষ্ট্রের জন্য আমরা যা করি বা যে জিনিসগুলো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য যে জিনিসগুলো আমাদের করতে হয় সেগুলো হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। তো আমরা যদি এই নাগরিকের ধারণাটাকে আর একটু পরিষ্কার করতে চাই তাহলে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এই ধারণাটাকে আমরা দেখতে পারি। নাগরিক
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকের মধ্যে এই সকল বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, তারপরে রাষ্ট্রের সামাজিক এবং রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলো সে ভোগ করবে। তো এই কয়েকটি বৈশিষ্ট্য যদি থাকে, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হয়, রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, রাষ্ট্রের সামাজিক এবং রাজনৈতিক অধিকারগুলো যদি ভোগ করে, তাহলে তাকে কী বলা হবে? তাকেই বলা হবে নাগরিক। তাহলে আমরা দেখলাম যে নাগরিক অতি সংক্ষেপে যদি আমরা বলি যে নাগরিক তাহলে হচ্ছে যে নাগরিক হবে অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী সকল বাসিন্দায় নাগরিক। তবে নাগরিককে রাষ্ট্রের যে স্থায়ী বাসিন্দা হতে হবে, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকতে হবে, রাষ্ট্রের যে রাজনৈতিক এবং সামাজিক অধিকারগুলো সে ভোগ করবে এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব কর্তব্য যদি পালন করবে। এমন সকল ব্যক্তি রাষ্ট্রে বসবাসকারী, এমন সকল ব্যক্তি হচ্ছে নাগরিক। তাহলে আমরা নাগরিকের ধারণাটা পেলাম। এবারে আমরা জানব যে সুনাগরিক। সুনাগরিক, তো এখানে দেখো যে নাগরিক শব্দের সাথে একটা উপসর্গ যুক্ত করা হয়েছে, সুনাগরিক। সুনাগরিক মানে হচ্ছে কি? ভালো নাগরিক। এবং যে ভালো নাগরিক, সৎ নাগরিককে বলা হয়েছে সুনাগরিক। যে কোনো রাষ্ট্রের জন্য সুনাগরিকের প্রয়োজন। তো একটা দেশে অনেক নাগরিক থাকে, কিন্তু আসলে সবাই কী হতে পারে না, সবাই সুনাগরিক হতে পারে না। আর একটি দেশের প্রকৃত যদি উন্নয়ন আমরা সাধিত করতে চাই, একটি দেশের যদি প্রকৃত উন্নয়ন ঘটাতে হয়, তাহলে আমাদেরকে কী হতে হবে? আমাদের প্রয়োজন হবে সুনাগরিকের। তবেই একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে কোনো মানুষই সুনাগরিক হিসাবে জন্মগ্রহণ করে না। কোনো মানুষ সুনাগরিকও বলা যেতে পারে, আবার তার উল্টো বলা যেতে পারে কুনাগরিক বা সুনাগরিক, কোনোটাই হয়ে সে জন্মগ্রহণ করে না। সুনাগরিকতা তাকে জন্মগ্রহণের পর তাকে সুনাগরিকতা অর্জন করতে হয়। এখন কাউকে যদি সুনাগরিক হতে হয়, কোনো নাগরিকের যদি সুনাগরিক হতে হয়, তাহলে তার মধ্যে কতগুলো কী থাকা দরকার, কতগুলো গুণ থাকা দরকার। এবং এই গুণগুলো অর্জনের মাধ্যম দিয়ে একজন নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। তো তাহলে কি বলা হচ্ছে যে কতগুলো গুণ থাকতে হবে নাগরিকের মধ্যে। সেই গুণগুলো যদি নাগরিকের মাঝে থাকে, তাহলে সে কী হতে পারবে? সুনাগরিক হতে পারবে। এই গুণগুলো রপ্ত করার মাধ্যমে এই একজন নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। এখন সুনাগরিকের আসলে কী কী গুণ থাকা দরকার? রাষ্ট্রবিজ্ঞানীরা, অর্থাৎ এই বিষয়গুলি নিয়ে যারা কাজ করেন, এই শাস্ত্র নিয়ে যারা কাজ করেন, তারা নাগরিকের 3টি মৌলিক গুণের কথা বলছেন। সুনাগরিকের তারা 3টি মৌলিক গুণাবলী, অর্থাৎ একজন নাগরিককে সুনাগরিক হতে হলে তার মাঝে 3টি মৌলিক গুণ থাকতে হবে। কয়টি গুণ থাকতে হবে? 3টি মৌলিক গুণ থাকতে হবে। তো আমরা এই বিষয়টা দেখি একটু, কী কী গুণগুলো থাকতে হবে। তাহলে সুনাগরিক,
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন নাগরিককে যদি সুনাগরিক হতে হয়, একজন নাগরিককে যদি সুনাগরিক হতে হয়, তাহলে তিনটি মৌলিক গুণ তার মাঝে থাকতে হবে। সেই গুণগুলো হচ্ছে তার মাঝে বুদ্ধি থাকতে হবে, তারপরে আত্মসংযম থাকতে হবে এবং বিবেক এবং বিচার থাকতে হবে। কোনো নাগরিক যদি এই গুণগুলো রপ্ত করে, প্রধানের মৌলিক তিনটি গুণ যদি সে অর্জন করে, কোনো নাগরিক যদি অর্জন করে, তাহলে সে সুনাগরিক হতে পারবে। এখন আমরা এই যে তিনটি গুণ, এই তিনটি গুণ নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই একজন সুনাগরিকের প্রথম যে গুণটা থাকতে হবে, তার কী থাকতে হবে? তার বুদ্ধি থাকতে হবে। তো বলা হচ্ছে যে বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের জন্য হচ্ছে মূল্যবান সম্পদ। কি বলা হচ্ছে? যে বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ। আর এই বুদ্ধি অর্জনের জন্য, এই বুদ্ধিমত্তা অর্জনের উপায় হচ্ছে শিক্ষা লাভের মাধ্যমে। বুদ্ধি অর্জনের উপায় হচ্ছে শিক্ষা লাভের মাধ্যমে জ্ঞান অর্জন করা। অতএব নাগরিকদেরকে আমাদের কী করতে হবে? জ্ঞান অর্জন করে, অর্থাৎ যথাযথ শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বুদ্ধিমান নাগরিকেরা কী করবে? প্রতিদিন নির্বাচন, দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূমিকা রাষ্ট্রের জন্য পালন করে থাকে। এই জন্য অবশ্যই নাগরিকদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করে তাদেরকে জ্ঞান অর্জনে সহায়তা করতে হবে। এই জন্য প্রতিটি পরিবারকে যেমন দায়িত্ব পালন করতে হবে, যাতে প্রতিটি শিশু, প্রতিটি সন্তানই যাতে উপযুক্ত শিক্ষা দিতে পারে, এই জন্য পরিবারগুলোকে ভূমিকা রাখতে হবে। তার সাথে সাথে রাষ্ট্রকে এই যথাযথ শিক্ষা গ্রহণের যে ব্যবস্থা, সেটা রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। এই হচ্ছে বুদ্ধি। তাহলে কি হচ্ছে? বুদ্ধি হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা গুণ সুনাগরিকের, অর্থাৎ বুদ্ধি সম্পূর্ণ নাগরিক হতে হবে। বুদ্ধি সম্পূর্ণ নাগরিক যে কোনো রাষ্ট্রের জন্য খুবই দামি, খুবই মূল্যবান সম্পদ। আর এই বুদ্ধিটা আসবে কোথা থেকে? এই বুদ্ধিটা আসবে শিক্ষা লাভের মাধ্যমে। যদি যথাযথ জ্ঞান অর্জন করতে পারে নাগরিক, তাহলে সে কী হতে পারবে? সে বুদ্ধিমান হতে পারবে। আর এই বুদ্ধিমান যদি নাগরিক যদি বুদ্ধিমান হয়, তাহলে সে সুষ্ঠুভাবে, যথাযথভাবে রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং প্রতিনিধি নির্বাচন সততার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সততার সাথে, এবং রাষ্ট্রের যে কোনো উন্নয়নের প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারবে। এরপরে তাহলে 1 নম্বর গুণটা গেল যে তাকে বুদ্ধিমত্তা হতে হবে, বুদ্ধিমান হতে হবে প্রথমত নাগরিককে, সে যদি সুনাগরিক হতে চায়। দ্বিতীয় কথাটি হচ্ছে আত্মসংযম। আত্মসংযম মানে নিজেকে কী করা? নিয়ন্ত্রণ করা। আত্মসংযমী হতে হবে। আর আত্মসংযম সুনাগরিকের একটা অন্যতম একটা গুণ। এই যদি কোনো নাগরিকের মাঝে আত্মসংযম থাকে, তাহলে সে কী থাকবে? বিভিন্ন ধরনের যে অসৎ কাজগুলো রয়েছে, আর যে অন্যায় কাজগুলো রয়েছে, যে রাষ্ট্রের জন্য যে ক্ষতিকর কাজগুলো রয়েছে, এগুলো থেকে সে কী থাকবে? বিরত থাকবে যদি সে আত্মসংযমী হয়। যেমন যদি সে আত্মসংযমী হয়, তাহলে সে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা এবং পক্ষপাতিত্ব, এই বিষয়ে, এই যে অন্যায় কাজগুলো, এই অন্যায় কাজগুলো থেকে সে নিজেকে বিরত রাখতে সক্ষম হবে। এবং নাগরিককে কী করতে হবে? দেশ এবং সমাজের সাথে কাজ করতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। যদি কোনো নাগরিকের মধ্যে আত্মসংযম নামের এই গুণটি থাকে, তাহলে সে দেশের সাথে, দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের সাথে সে কী করতে পারবে? কাজ করতে পারবে এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য বলা হয় যে আত্মসংযম ছাড়া কোনোভাবেই সুনাগরিক হওয়া সম্ভব নয়।
এরপরে তাহলে আমরা আত্মসংযম বিষয়টা দেখলাম। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বিবেক এবং বিচার। বিবেক বিচার নাগরিকের একটা অন্যতম গুণ। বিবেক বিচার বিষয়টা হচ্ছে যে ভালো মন্দের জ্ঞান। বিবেক বিচার বিষয়টা হচ্ছে নাগরিকের মধ্যে ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্য পালনের জ্ঞান। একজন নাগরিক শুধু যদি বুদ্ধিমান এবং আত্মসংযমী হয় তাহলে কিন্তু হবে না। তাকে কী হতে হবে? তার মধ্যে বিবেক এবং বিচার থাকতে হবে। সে যখনই যে কোনো কাজ করতে যাক না কেন তাকে কী করতে হবে? কাজটি ভালো কি কাজটি মন্দ এই বিষয়টি বিবেচনা করবার আর তার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এটা তখনই সম্ভব তার মধ্যে যদি বিবেক থাকে, তার মধ্যে যদি বিচার ক্ষমতা থাকে, তাহলে সে কাজটি ভালো না মন্দ এটা সে নির্ণয় করতে পারবে এবং সেক্ষেত্রে ভালো মন্দটি নির্ণয় করে সে ভালো কাজটি করবে এবং যে অন্যায় কাজ বা মন্দ কাজটি সে পরিহার করবে। এছাড়াও যদি তার কাছে রাষ্ট্রের কোনো সমস্যার সমাধানের বিষয় আসে তাহলে অবশ্যই সেই সমস্যাটি, সেটা সামাজিক বা রাজনৈতিক যে কোনো সমস্যা হোক না কেন, এই সমস্যা সমাধানের ক্ষেত্রে সে বিবেক এবং বিচারকে কাজে লাগিয়ে যথাযথভাবে সে বিষয়টি সুষ্ঠু সমাধান করতে পারবে। একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে বিবেক এবং বিচার হচ্ছে নাগরিকের জাগ্রত শক্তি। বিবেক এবং বিচার হচ্ছে নাগরিকের জাগ্রত শক্তি। জাগ্রত মানে কি? যে শক্তিটা সব সময় জেগে থাকে। আমরা একটা বিষয় লক্ষ্য করি যে আমরা যখন যে কোনো কাজ করতে যাই না কেন সেই কাজটা ভালো না মন্দ এটা বুঝবার বিবেক সবসময় কিন্তু আমাদের মধ্যে থাকে। এই বিবেকটা যদি আমাদের মধ্যে এবং এই বিবেকটা সবসময় জাগ্রত অবস্থা থাকে, আমাদের বিবেকটাকে যদি আমরা সচল রাখি, এই সুনাগরিকের গুণাবলী অর্জন করতে গিয়ে যদি আমাদের এই বিবেক এবং আমাদের বিচার ক্ষমতাটা যদি আমরা সর্বদা জাগ্রত রাখি তাহলে আমাদের দ্বারা কী হতে পারে না? অন্যায় কাজ সংগঠিত হতে পারে না। এই জন্য অবশ্যই নাগরিককে যদি সুনাগরিক হতে হয় তাহলে তাকে বিবেক বিচার সম্পূর্ণ হতে হবে এবং সে নিজে বিবেক বিচার সম্পূর্ণ হবে এবং অন্য আরও তার আশেপাশে যে নাগরিকরা রয়েছে তাদেরকে বিবেক এবং বিচার সম্পন্ন হতে অনুপ্রাণিত করতে হবে। এই বিবেক বিচার হচ্ছে নাগরিকের একটি অন্যতম গুণ। এছাড়া নাগরিকের আরও যে গুণাবলীগুলো আরও থাকতে পারে, শাসন ব্যবস্থা সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করবার বিষয়গুলো তার মধ্যে থাকবে, আত্মবিশ্বাস থাকবে, তার দৃঢ় মনোবল থাকবে, আইন মেনে চলার মানসিকতা থাকবে এবং তিনি দৃঢ় মনোবলের অধিকারী হবে। এবং একটু সর্বোপরি একটা বিষয়, একটা সুনাগরিক অবশ্যই যে কোনো স্বার্থের ব্যাপারে, তার ব্যক্তিগত যে কোনো স্বার্থের ব্যাপারে সে রাষ্ট্রের স্বার্থকে কী দিবে? সর্বাগ্রে প্রাধান্য দেবে। এই গুণগুলো যদি, এই বিষয়গুলো যদি থাকে তাহলে অবশ্যই সে কী হতে পারবে? সুনাগরিক হতে পারবে। তাহলে আমরা কী দেখতে পেলাম যে নাগরিক কিন্তু আমরা সবাই, আমরা রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করছি, রাষ্ট্রের আইন কানুন মেনে চলছি, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করছি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছি, আমরা এমন সকল ব্যক্তি আমরা যারা রাষ্ট্রে স্থায়ী বসবাস করছি আমরা সবাই নাগরিক, কিন্তু আমরা আবার সবাই সুনাগরিক নই। আমাদের সুনাগরিক যদি হতে হয় তাহলে একেবারে মোদ্দা কথায় আমাদের এই তিনটি গুণ অবশ্যই অর্জন করতে হবে। আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, আমাদের আত্মসংযমী হতে হবে এবং আমাদের বিবেক বিচার সম্পন্ন হতে হবে। আর এই মুহূর্তে আমাদের দেশে বা যে কোনো দেশে এগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি পরিমাণে আমাদের সুনাগরিক আমাদের প্রয়োজন। রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সুনাগরিক অবশ্যই আমাদের সুনাগরিকের প্রয়োজন। তো আমরা একটা বিষয় যদি এখানে বলি যে আমরা যদি চারা গাছ লাগিয়ে যদি সেই চারা গাছে যদি আমরা যথাযথ সময়ে যদি সার, বীজ, কীটনাশক এবং সেচের ব্যবস্থা না করি তাহলে সেই চারা গাছটি যেমন বড় হয়ে ফুলে ফলে শোভিত হতে পারে না, ঠিক তেমনি একটি রাষ্ট্রে যদি সুনাগরিক না থাকে এবং যদি রাষ্ট্রের নাগরিকেরা সুনাগরিক না হয় বা সুনাগরিকের এই গুণাবলী নিজের মধ্যে যদি ধারণ না করে তাহলে রাষ্ট্র
করতে পারে না, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। যেহেতু তোমরা হচ্ছে আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের নাগরিক, তোমরা আগামী দিনে আমাদের রাষ্ট্রকে কী করবে, পরিচালনা করতে হবে। এই জন্য অবশ্যই শুধু পড়ার জন্য পড়া নয়, শুধু পরীক্ষায় লেখার জন্য নয়, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কী হব, আমাদেরকে অবশ্যই সুনাগরিক হতে হবে। আর যদি আমরা সুনাগরিক হতে পারি তাহলে আমাদের যে সোনার বাংলা, আমাদের যে প্রিয় মাতৃভূমি, যা আমরা অত্যন্ত মূল্য দিয়ে, অত্যন্ত দাম দিয়ে, অর্থাৎ অর্থের কথা বলছি না, আমাদের এই যে স্বাধীনতা, এটা কিন্তু আমরা অনেক ত্যাগের বিনিময়ে, অনেক তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছি। এই বাংলাদেশকে যদি আমরা সুখী, সমৃদ্ধ এবং বিশ্বের মানচিত্রে একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নাগরিকদের কী হতে হবে, এবং আমাদের সুনাগরিক হতে হবে। এবং এই সুনাগরিকের গুণাবলী অর্জনের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে উন্নয়ন, এবং এই উন্নয়ন যে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সমানভাবে যে জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটা আমরা সম্ভব করতে পারব। আশা করি এই পাওয়ার থেকে তোমরা এই শিক্ষা গ্রহণ করবে, এবং তোমরা সবাই নিজেরা এবং তোমাদের আশেপাশে তোমাদের যে বন্ধুবান্ধবরা আছে, তোমরা আলোচনা করে এই বিষয়ে পাঠে মর্মকথাগুলো উপলব্ধি করে তোমরা সুনাগরিক হওয়ার চেষ্টা করবে, এবং আমাদের বাংলাদেশকে একটি উন্নয়নের উচ্চ শিখরে উপনীত করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এবং তোমরা সবাই সুস্থ থাকো। আগামী দিনে হয়তো আবার দেখা হবে। আমরা আজকে হয়তো করোনা রয়েছে, করোনা থাকবে না, করোনা চলে যাবে, আমরা আবার স্কুলে মিলিত হব, আবার আমরা শ্রেণীকক্ষে পাঠদান আমাদের শুরু হবে, এবং দেশের সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।